ঈদ মোবারক। আমি সুলতানা স্বর্ণা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ঈদের বিশেষ আয়োজন এখন ঈদে। বিশ্বের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার, যা 6061 গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি। শক্তিশালী এমএস ক্রসবার নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। আরএফএল ল্যাডার। আর প্রথমেই থাকছে ঈদ যাত্রার খবর। ঈদের দিনেও পরিবারের সাথে আনন্দ ঘন মুহূর্ত কাটাতে ঘরে ফিরছেন নগরবাসী। তাই যাত্রী চাপ কম থাকায় স্বস্তি নিয়েই ঘরে ফিরছেন তারা। সকালে মহাখালী বাস টার্মিনালে দেখা যায় ঘরমুখো মানুষের কাঙ্ক্ষিত বাসের জন্য অপেক্ষা করছেন। কেউ কেউ ঈদের নামাজের আগে, আবার কেউ বা নামাজ শেষ করেই বাস ধরতে চলে এসেছেন মহাখালী আন্তনগর বাস টার্মিনালে। যাত্রী কম থাকায় বাসের কর্মচারীরাও যাত্রীদের ডাকাডাকিতে ব্যস্ত সময় পার করছেন। তবে অধিকাংশ বাস কাউন্টার বন্ধ থাকলেও খোলা রয়েছে সীমিত সংখ্যক কাউন্টার। এদিন বাড়তি ভাড়া নিয়ে অভিযোগ ছিল যাত্রীদের। দূরত্ব ভেদে 100 থেকে 150 টাকা পর্যন্ত অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেছেন যাত্রীরা। জানাতে চাই ঈদ জামাতের খবর। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বায়তুল মোকাররম মসজিদ জাতীয় মসজিদে শুরু হয়েছে জামাত। সরাসরি যুক্ত হব আমরা সেখানে।
আরএফএল ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত, ফলে অল্প সময়ে ওঠে অধিক পানি আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত। আরএফএল ওয়াটার পাম্প, অন করলেই পানির তুফান। পটুয়াখালীর কলাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হচ্ছে ঈদের প্রধান জামাত। এ নিয়ে আরো জানাতে কলাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জসিম পারভেজ। জসিম, আজ সকাল থেকেই বৃষ্টি স্নাত এই ঈদের সকালে ঈদ জামাতে আসলে ভোগান্তিটা কত হচ্ছে এবং তার পাশাপাশি বিকল্প কোনো ব্যবস্থা রাখা হয়েছে কিনা মাঠে যদি জামাত আদায় করা না যায়, নামাজ আদায় করা যায় সেক্ষেত্রে? আসলে এখন টিভির সকল দর্শকদের দক্ষিণ উপকূলীয় অঞ্চলের সাগরকন্যা পটুয়াখালীর পক্ষ থেকে ঈদ মোবারক। আসলে আজকে সকালটা শুরু হয়েছে ঝড় এবং বৃষ্টির মাধ্যমে, কিন্তু এই বৃষ্টি স্নাত পরিবেশের মধ্যে আপনি দেখতেই পাচ্ছেন আমার পিছনে কিন্তু এখানে ঈদের যে জামাত অনুষ্ঠিত হওয়ার জন্য যে প্যান্ডেল করা হয়েছিল সেখানে কিন্তু জামাত অনুষ্ঠিত হয়নি, কারণ সকাল থেকে এখন পর্যন্ত মাঝারি এবং ভারী বৃষ্টিপাত হচ্ছে। মাঝে মাঝে দমকা কিছুটা হাওয়া বয়ে গেছে। এমন পরিস্থিতিতেই কিন্তু বিকল্প ব্যবস্থা হিসেবে এই মসজিদের অভ্যন্তরেই কিন্তু দ্বিতলা বিশিষ্ট এই মসজিদের অভ্যন্তরেই নামাজ আদায় করেছেন এবং এখানে মুফতি মোহাম্মদ সাইদুর রহমান তিনি নামাজ আদায় করেছেন, ইমামতি করেছেন এবং এখানকার যে সাংসদ এবিএম মোশাররফ হোসেন এবং এখানকার যে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এখানে নামাজ আদায় করেছেন এবং হাজারো মুসল্লিদের অংশগ্রহণে এক প্রকার ধর্মীয় যে ভাব গাম্ভীর্যের মধ্য দিয়েই ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল 8:30টায়। এরপরে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও কিন্তু বৈরী আবহাওয়ার কারণে সেটি সম্ভব হয়নি। আপনি দেখতেই পাচ্ছেন এখান কিন্তু শুনশান নীরবতা এবং এই বৈরী আবহাওয়ার কারণেই ধর্মপ্রাণ মুসলমান যারা ঈদ উৎসবে মিলিত হবেন এমন প্রত্যাশা নিয়ে তারা এসেছিলেন, কিন্তু সেখানে এই বৈরী আবহাওয়ার কারণে কিছুটা সেই উৎসবে ভাটা পড়েছে। তো ঘরকেন্দ্রিক মানুষ এখন সকলেই বাড়িতে অবস্থান করছেন এবং আমরা ঘুরেছি বিভিন্ন উপকূলীয় অঞ্চলের বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েছি। সর্বত্রই উপকূলীয় অঞ্চলের এই বৈরী আবহাওয়ার কারণে সর্বত্রই ঈদের আনন্দ কিছুটা মেলান হয়ে গেছে, এমনটি আমরা জানতে পেরেছি। তবে এখানকার যুবক শ্রেণী যে সকল মানুষ রয়েছে তারা বলেছে যে তাদের যে পূর্ব প্রস্তুতি ছিল এই ঈদকে ঘিরে, কিন্তু সেই প্রস্তুতিতে হানা দিয়েছে এই দুর্যোগময় আবহাওয়া। তো এক কথা বলা যায় যে ঈদের উৎসবে আমরা কিছুটা বিঘ্নিত হয়েছে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণেই, কিন্তু অনেকের প্রত্যাশা থাকলেও সেটি কাঙ্ক্ষিত প্রত্যাশা পূরণ হয়নি। তো আমরা এখানকার যে প্রায় শতাধিক ঈদগাহ মাঠের আমরা খোঁজ নিয়েছি, প্রত্যেক মাঠেই কিন্তু তারা বাহিরে মানে প্যান্ডেলের মাধ্যমে তারা ঈদগাহ মাঠে নামাজ আদায়ের প্রস্তুতি ছিল, কিন্তু বৃষ্টির কারণে তারা মসজিদ কেন্দ্রিক ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এক কথা বলা যায় যে আমরা এই উপকূলীয় অঞ্চলের যে সকল ধর্মপ্রাণ মুসলমান তারা যে পূর্ব প্রস্তুতি থাকা সত্ত্বেও তারা কিন্তু আজকের এই ঈদের আনন্দটা, এই দক্ষিণ উপকূলীয় অঞ্চলের মানুষের ঈদের আনন্দটা মেলান হতে বসেছে। তো এখানকার যে আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলেছে যে দুপুরের পরে আবহাওয়া কিছুটা উন্নতি হতে পারে, তখন পরিবেশ কিছুটা স্বাভাবিক হলে মানুষ ঈদের আনন্দে মিলিত হতে পারবেন। আর অন্যান্য যে উপকূলীয় অঞ্চলের অন্যান্য এলাকার মানুষের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলেছেন যে বিকল্প যে ব্যবস্থা, যে এই ঈদকে কেন্দ্র করে যে স্বজনদের বাড়িতে দেখা করা এবং সালামি, এগুলো কিন্তু এখনো কিন্তু বাসা বাড়ি থেকে অব্যাহত রয়েছে। এক কথা বলা যায় এখনো দুর্যোগ হলেও কিন্তু ঈদের আনন্দটা কিছুটা চলছে। এই ছিল আমার কাছে সবশেষ। জসিম পারভেজ আমাদেরকে জানাচ্ছিলেন সাগরকন্যা কুয়াকাটা থেকে সেখানকার পরিস্থিতি।
এদিকে ঈদ উল ফিতর উপলক্ষে কূটনৈতিক, শিক্ষাবিদ সহ দেশের সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 10টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং এ নিয়ে আরো বিস্তারিত জানাতে যমুনাতে থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সাব্বির রোজ। যুক্ত হব তার সাথে। রোজ, সকাল 10টায় আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা ছিল, এখন সেটি শুরু হয়েছে কিনা, এবং তার পাশাপাশি জানাবেন বিশিষ্টজনরা কারা কারা উপস্থিত আছেন আজ সেখানে। স্বর্ণা, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধানমন্ত্রীর সাথে যে দেশের সর্বস্তরের মানুষের যে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান, সেটি আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে এবং প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ অনুষ্ঠানের জন্য আমরা দেখেছি যে শিক্ষাবিদ, কূটনীতিবিদ সহ বিভিন্ন স্তরের মানুষজন কিন্তু ইতিমধ্যে এসেছেন এবং এখন পর্যন্তও তারা আসছেন। মূলত তারেক রহমানের কিন্তু এটি বা প্রধানমন্ত্রী এটি কিন্তু দীর্ঘ 19 বছর পরে দেশের মাটিতে তিনি ঈদ করছেন। 2007 সালের কিন্তু তার সেই লন্ডন পাড়ি জমান এবং তার পরবর্তীতে কিন্তু তিনি আর দেশে ঈদ করতে পারেননি এবং সেই ধারাবাহিকতায় দীর্ঘ নির্বাসিত জীবনের পরেই আজকের যে ঈদ, সেই ঈদটি একটি বিশেষ মাত্রা যোগ করেছে প্রধানমন্ত্রীর এবং তার পরবর্তীতেই তার পারিবারিক যে বিষয়গুলো, তার মা সাবেক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, তার মৃত্যু হয় এবং সবকিছু মিলিয়ে যে একরাশ প্রাপ্তি অপ্রাপ্তির যে বিষয়, সেটিও এই যে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সেই বিষয়টি এই আবহাওয়ার মধ্যে সেটি লক্ষ্য করা যাচ্ছে এবং আমরা দেখেছি যে দেশের সর্বস্তরের মানুষ এখানে উপস্থিত হয়েছেন শুধুমাত্র প্রধানমন্ত্রীর সাথে শুভেচ্ছা বিনিময়ের উদ্দেশ্যে। আমরা দেখেছি যে তার এই যে তিনি আসবেন এবং সেই পরিবেশ ঘিরে তার যে রাষ্ট্রীয় প্রটোকল রয়েছে, সেই প্রটোকল তৈরি হয়েছেন এবং যারা অতিথি আসছেন তাদেরকে নিশ্চিদ্র নিরাপত্তার যে বিষয়টি রয়েছে সেটি নিশ্চিত করা হচ্ছে। তো এই যে দীর্ঘ বছর পরে এই ঈদের নামাজ পড়লেন এবং দেশের মানুষের সাথে তিনি শুভেচ্ছা বিনিময় করবেন, সেই বিষয়টি একটি আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এখন সবাই পার করছেন। আমরা দেখেছি যে স্বনামধন্য ব্যক্তিবর্গ থেকে শুরু করে দেশের বিশিষ্ট রাজনীতিবিদ থেকে শুরু করে নানা শ্রেণী পেশার মানুষের এইখানে সমাগম ঘটেছে এবং এর পরবর্তীতেই কিন্তু প্রধানমন্ত্রী তার সপরিবারে এই শুভেচ্ছা বিনিময় শেষে রাজধানীর শেরেবাংলা নগরে তার বাবা মায়ের যে সমাধিস্থল রয়েছে, সেই সমাধিস্থলে কিন্তু শ্রদ্ধা নিবেদন করতে যাবেন। আমরা দেখতে পাচ্ছি যে সারিবদ্ধভাবে দেশের এই নাগরিক সমাজ এবং বিভিন্ন ব্যক্তিবর্গ তারা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে তারা তাদের অবস্থান গ্রহণ করেছেন এবং আর কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী তার ঈদ শুভেচ্ছা জানানোর জন্য তিনি আসবেন এবং সেই অপেক্ষায় কিন্তু সবাই করছেন। তো এই যে দীর্ঘ বছর পরে তারেক রহমানের এই শুভেচ্ছা বিনিময়ের বিষয়টিকে সবাই মনে করছেন যে আসলে পরিবারের কেউ পাশে না থাকলেও বা পরিবারে কেউ জীবিত না থাকলেও মূলত তার সাথে দেশের সকল জনগণ আছেন এবং তারা যেটি বলছেন যে তারা আসলে প্রধানমন্ত্রীকে সেই বার্তাটি দিতে চান বা সেই বিষয়টি অনুভব করাতে চান যে দেশের মানুষ তার সাথে আছে। এবং আমরা দেখেছি বরাবরই প্রধানমন্ত্রী তার শুভেচ্ছা বার্তায় বলেছেন তিনি একটি সৌহার্দ্য সম্প্রীতির বাংলাদেশ দেখতে চান এবং দেশের সকল মতাদর্শের মানুষকে নিয়ে, সকল ধর্মের মানুষকে নিয়ে, সকল দলমত নির্বিশেষে তিনি আসলে একটি আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে চান, যেটি হবে যে একটি নতুন বাংলাদেশ। তিনি কিন্তু বারবারই বলেছেন এবং আমরা সেই প্রতিচ্ছবি এইখানে আজ দেখতে পাচ্ছি। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাতে এসেছেন এবং আমরা দেখেছি যে এইখানে নানা শ্রেণী পেশার একটি মিলন মেলায় পরিণত হয়েছে এই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা এবং আমরা দেখেছি যে নিরাপত্তার বিষয় থেকে শুরু করে এখানে সুশৃঙ্খলভাবে সব কিছু সাজানো হয়েছে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান ঘিরে এবং একই সাথে সবার জন্য নির্দিষ্ট করে জায়গা বেঁধে দেওয়া আছে এবং সবাইকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে এই অনুষ্ঠানটি নির্বিঘ্ন করতে নানা ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে। তো মূলত আর কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসে সর্বস্তরের জনগণের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন। স্বর্ণা, এই ছিল আমার কাছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে সার্বিক অবস্থা।
সহকর্মী সাব্বির রোজ যুক্ত ছিলেন যমুনা থেকে। শেরপুরে পৌর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হচ্ছে ঈদের প্রধান জামাত। এ নিয়ে আরো জানাতে পৌর ঈদগাহ ময়দান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুল খান সৌরভ। সৌরভ, বৃষ্টি স্নাত সকালে প্রথমেই জানাতে চাই ঈদ মোবারক, এবং তার পাশাপাশি আসলে জানাবেন সেখানকার পরিস্থিতি কি, মুসল্লিরা কি বলছেন এবং কটি জামাত অনুষ্ঠিত হলো। শোনা, ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। শেরপুরে আমরা দেখেছি যে শেরপুর যে পৌর ঈদগাহ মাঠ, সেখানে কিন্তু সকাল 9টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এবং আমরা দেখেছিলাম যে সকাল 8:30 থেকে শুরু করে একদম 9টা পর্যন্ত জেলা শহরের বিভিন্ন ওয়ার্ড এবং বিভিন্ন মহল্লা থেকে মুসল্লিরা কিন্তু তারা নিজ নিজ জায়নামাজ হাতে নিয়ে তারা কিন্তু এই পৌর ঈদগাহ মাঠে তারা এসে উপস্থিত হয়েছেন। এবং আমরা দেখেছি যে এই ঈদগাহে তারা যারা উপস্থিত হয়েছে তাদের মধ্যে রয়েছে বিভিন্ন বয়োবৃদ্ধ মানুষ, শিশু, তরুণ, কিশোর সহ বিভিন্ন বয়সী মানুষ। তো আমরা দেখেছি ঈদের জামাতকে ঘিরে এই পৌর ঈদগাহ মাঠ সুন্দর এবং সাবলীলভাবে সাজসজ্জিত করা হয়েছে। বিশেষ করে আমি যদি আরেকটু বিষয় জানাই যে এখানে যদি কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে ঈদগাহ মাঠে, সেখানে খেয়াল রেখে কিন্তু প্রশাসন সজাগ দৃষ্টি রেখেছে। এবং আমরা দেখেছি যে বিপুল পরিমাণ পুলিশের পাশাপাশি কিন্তু রয়েছিল সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি। তো এই ঈদগাহ মাঠে যিনি নামাজ পড়িয়েছিলেন তিনি হচ্ছেন হযরত আহমেদ সিদ্দিকী। এবং আমরা দেখেছি যে এই ঈদগাহ মাঠে নামাজ পড়েছেন শেরপুর সদর 1 আসনের যিনি সংসদ সদস্য হাফেজ রাশিদুল ইসলাম এবং শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান সহ বিএনপি এবং জামাতের বিভিন্ন রাজনৈতিক এবং নেতৃবৃন্দ, সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন। তো আমরা দেখেছি যে শেরপুর জেলা শহরের প্রায় 34টিরও বেশি ঈদগাহে কিন্তু এই ঈদের জামাত কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। তো আমরা দেখেছি যে ঈদগাহে যে সকল মুসলিম রয়েছেন নামাজের পর তারা একে অন্যের সাথে কুশল বিনিময় করেছেন, তারা কোলাকুলি করেছেন। এবং মুসলিমরা বলছেন যে আজকে সকাল থেকে তারা একটু শঙ্কায় রয়েছিলেন, যেহেতু আকাশ অনেকটাই মেঘলা ছিল এবং আবহাওয়া কিছুটা খারাপ ছিল। তবে আমরা দেখেছি যে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এই মেঘাচ্ছন্ন আকাশ একটু পরিষ্কার হয়েছে এবং মেঘের যে শঙ্কা রয়েছিল সেটি কিন্তু একদমই কেটে গেছে। এবং মুসলিমরা তারা কিন্তু সুন্দরভাবে তারা তাদের ঈদের জামাত কিন্তু তারা শেষ করতে পেরেছে। তবে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে তারা মুসলিমরা নামাজের পর তারা কিন্তু বিভিন্ন তারা আত্মীয় স্বজন বাড়িতে বেড়াতে যাবেন। এবং পাশাপাশি তারা আমরা জিনিস যে বিষয়টি আমরা খেয়াল করেছি যে বিভিন্ন সামাজিক এবং পারিবারিক কবরস্থানে কিন্তু তারা গিয়ে তাদের যারা মরহুম আত্মীয় স্বজন রয়েছে তাদের কিন্তু তারা বিধি আত্মার মাগফিরাত কামনা কিন্তু তারা কিন্তু কবর জিয়ারত করছেন। তো এখন পর্যন্ত শেরপুরে প্রায় প্রতিটি ঈদগাহে নামাজ শেষ হয়েছে এবং কিছু কিছু ঈদগাহে এখন পর্যন্ত খুতবা চলছে, হয়তো কিছুক্ষণ পরেই মোনাজাতের মাধ্যমে এখানে যে ঈদের নামাজ সেটি কিন্তু শেষ হবে। তো স্বর্ণা, এই পর্যন্ত শেরপুরের যে ঈদগাহের যে ঈদের নামাজ বিষয় এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সহকর্মী জাহিদুল খান সৌরভ যুক্ত ছিলেন এবং জানাচ্ছিলেন সেখানকার পরিস্থিতি। এদিকে নোয়াখালীর জেলা মডেল মসজিদে অনুষ্ঠিত হচ্ছে ঈদের প্রধান জামাত। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাসিম শুভ। আজ সকাল থেকে কটি ঈদ জামাত অনুষ্ঠিত হলো এবং নগরে আর কি কি আনুষ্ঠানিকতা রয়েছে ঈদকে কেন্দ্র করে? স্বর্ণা, প্রথমে নোয়াখালী থেকে আপনাকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আসলে আজ সকাল 8টা বাজে কিন্তু নোয়াখালী জেলা যে মডেল মসজিদ রয়েছে সেখানে আনুষ্ঠানিকভাবে নোয়াখালী জেলার ঈদ উল ফিতরের যে প্রথম ঈদের নামাজের জামাত সেটি অনুষ্ঠিত হয়েছে। সেখানে নোয়াখালী জেলা প্রশাসক সহ নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান এবং জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ এবং জেলা সর্বসাধারণ মানুষ উপস্থিত ছিলেন। এছাড়া নোয়াখালী জেলা জামে মসজিদে সকাল 8:15 ঈদ নামাজের প্রথম জামাত এবং 8:45 দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি নোয়াখালী যে শহীদ বুলু স্টেডিয়ামের যে আউটার ঈদগাহ ময়দান রয়েছে সেখানেও কিন্তু 8:45 ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি নোয়াখালী জেলার 9টি উপজেলার প্রায় সহস্রাধিক মসজিদ এবং ঈদগাহ যেগুলোতে আজকে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে, মোটামুটি বলা যায় এখন পর্যন্ত ঈদের সবগুলো ঈদের নামাজই শেষ হয়েছে। এবং ঈদ জামাত শেষে কিন্তু সবাই কোলাকুলির মাধ্যমে পরস্পরের কুশল বিনিময় করেছেন। এবং এই মুহূর্তে আমরা আছি নোয়াখালী জেলা জামে মসজিদের সামনে এবং আমরা দেখেছি আসলে ঈদ উপলক্ষে নোয়াখালী জেলা জুড়ে বিভিন্ন সড়ক সহ বিভিন্ন জায়গা সাজানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে, পাশাপাশি বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন এবং ছাত্র সংগঠনগুলোর পক্ষ থেকে। আর এই মুহূর্তে কিন্তু প্রত্যেকে কিন্তু তাদের নিজ নিজ আপনজনদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে একে অন্যের বাড়িতে যাচ্ছেন। পাশাপাশি যাদের আসলে আত্মীয় স্বজন নিকট আত্মীয় যারা বিগত সময়ে আসলে মারা গেছেন অনেকে আবার তাদের কবর জিয়ারত করতে যাচ্ছেন। আমরা কথা বলেছি অনেকের সাথে। তো আসলে আজকে ঈদ উপলক্ষে কিন্তু প্রশাসনের পক্ষ থেকেও দিনব্যাপী নানা আয়োজন রয়েছে। বিশেষ করে নোয়াখালী যে জেনারেল হসপিটাল রয়েছে এবং নোয়াখালী যে জেলা কারাগার রয়েছে সেখানে হাসপাতালের রোগী এবং কারাগারে থাকা কারাবন্দীদের জন্য
বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি নোয়াখালীর যে সরকারি শিশু পরিবার রয়েছে সমাজসেবা অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন, সেটিতেও কিন্তু কিছুক্ষণ পরে জেলা প্রশাসক ঈদ আনন্দ ভাগাভাগি করতে এতিম শিশুদের কাছে সেখানে ছুটে যাবেন এবং সেখানে তাদের সাথে আসলে তাদের যে ঈদ উৎসব সেখানে জেলা প্রশাসক কিন্তু তাদের সাথে একত্রিত হবেন। পাশাপাশি নোয়াখালীর যে 6টি নির্বাচনী আসন রয়েছে, 6টি নির্বাচনী আসনের মধ্যে নোয়াখালী এক ছাড়া বাকি 5টি নির্বাচনী আসনের যে নির্বাচিত সংসদ সদস্যগণ তারা কিন্তু নিজ নিজ এলাকায় তাদের এলাকাবাসীর সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন এবং নিজ নিজ এলাকায় তারা তাদের ঈদের নামাজ পালন করছেন। তো ঈদকে কেন্দ্র করে আসলে নোয়াখালীর বিভিন্ন স্থানে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন তাদের উপস্থিতি আমরা দেখেছি, যেগুলো চোখে পড়ার মতো। তারাও আসলে তাদের সর্বোচ্চ চেষ্টা করে কিন্তু শান্তিপূর্ণ একটি ঈদ উপহার দিতে পেরেছেন। তারা গত রাত থেকে কিন্তু জেলার যেই কোনো যাতে অস্থিতিশীল পরিস্থিতি না হয় সেজন্য তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি আজ সকাল থেকে কিন্তু নোয়াখালীতে সামান্য বৃষ্টি থাকলেও কিন্তু 8টার পর থেকে বৃষ্টি থেমে গেছে। এখন আবহাওয়া অনেকটাই স্বাভাবিক থাকে, মানুষজন কিন্তু স্বাচ্ছন্দ্যেই তাদের নিকটাত্মীয়দের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারছেন। আর নোয়াখালীতে আসলে জেলা শহরে উল্লেখযোগ্য আসলে ঈদের কোনো বিনোদন কেন্দ্র না থাকায় নোয়াখালী থেকে একটু দূর দূরান্তে যে সকল বিনোদন কেন্দ্রগুলো রয়েছে, বিশেষ করে পার্শ্ববর্তী জেলাগুলো রয়েছে, সেখানে কিন্তু মানুষ ছুটে যাচ্ছেন তাদের পরিবার পরিজন এবং বাচ্চাদের নিয়ে এবং তাদের ঈদের যে উৎসব সেই উৎসবে তারা সামিল হতে কিন্তু ছুটে যাচ্ছেন। পাশাপাশি নোয়াখালীতে ঈদের জন্য নির্দিষ্ট বিনোদন কেন্দ্র না থাকলেও জেলা জুড়ে যেই কয়েকটি দিঘির পাড় এবং পার্ক গুলো রয়েছে, পৌর পার্ক সহ, সেগুলোতে কিন্তু মানুষজন ছুটে যাচ্ছেন। বিশেষ করে যারা তরুণ প্রজন্ম রয়েছেন তারা তাদের বন্ধু বান্ধবদের সাথে সেখানে ছুটছেন এবং তাদের ঈদ শুভেচ্ছা বিনিময় করছেন। আর বিনোদনের জন্য আসলে ঈদে উল্লেখযোগ্য স্পট না থাকায় কিন্তু তারা বাধ্য হয়ে পার্শ্ববর্তী জেলাগুলোতে কিন্তু তারা বিনোদনের জন্য যাচ্ছেন। আর নোয়াখালীতে এখন পর্যন্ত আমরা খবর নিয়েছি যে জেলার সহস্রাধিক যেই মসজিদ এবং যে সকল ঈদ জামাতের স্থানগুলো রয়েছে সবগুলোতে প্রায় মোটামুটি শান্তিপূর্ণভাবে ঈদ জামাত শেষ হয়েছে। আমরা কথা বলেছিলাম নোয়াখালী জেলা প্রশাসক যিনি রয়েছেন তার সাথে, তিনি জানিয়েছেন নোয়াখালী জেলাবাসী যাতে নির্বিঘ্নে এবং স্বচ্ছন্দে ঈদ করতে পারে সেজন্য কিন্তু তারা গত কয়েকদিন থেকেই যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছেন। বিশেষ করে নোয়াখালী পৌরসভার পক্ষ থেকে নোয়াখালী পৌর এলাকার যে সকল মসজিদ রয়েছে এবং যে সকল ঈদ জামাতের স্থানগুলো রয়েছে সেগুলোতে কিন্তু তারা প্রয়োজনীয় সাজসজ্জারও ব্যবস্থা করেছেন। পাশাপাশি জেলা প্রশাসক জানিয়েছেন নোয়াখালীতে এখন পর্যন্ত ঈদ জামাতে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তিনি জানিয়েছেন আজকে ঈদের সময় আসলে নোয়াখালীতে যারা ঈদ ছুটিতে বাড়িতে এসেছেন দেশের বিভিন্ন স্থান থেকে, তারা যাতে স্বাচ্ছন্দ্যে বাড়িতে পরিজনদের সাথে ঈদ কাটাতে পারেন, পাশাপাশি তারা যাওয়ার সময় যাতে পরিবহনেও যাতে কোনো রকম হয়রানির সৃষ্টি না হয় সেজন্য কিন্তু তারা সচেষ্ট রয়েছেন। পাশাপাশি ঈদ ফেরত যারা রয়েছেন তারা যাতে যাওয়ার সময় কোনো বাড়তি ভাড়া না দিতে হয় সেজন্য কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তারা সর্বোচ্চ তৎপর রয়েছেন। তো আমরা এখানে কথা বলেছি নোয়াখালীর বিভিন্ন আসন থেকে যারা নির্বাচিত সংসদ সদস্য রয়েছেন তাদের সাথে, তারা জানিয়েছেন আসলে ঈদের আনন্দ ভাগাভাগি করতে কিন্তু তারা তাদের যে সংসদীয় আসনগুলো রয়েছে সেখানে এসেছেন। তারা সবাই কিন্তু তাদের নিজ নিজ বাড়ির পার্শ্ববর্তী যে মসজিদ এবং ঈদগাহ রয়েছে সেখানেই ঈদের নামাজ আদায় করেছেন এবং ঈদের নামাজ শেষে কিন্তু তারা এখন স্থানীয় যে নেতাকর্মীরা রয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের এবং জনসাধারণ রয়েছে তাদের সাথে তারা ঈদ শুভেচ্ছা বিনিময় করছেন। পাশাপাশি নোয়াখালী জেলা শহরে কিন্তু যানবাহন চলাচল অনেকটাই অন্যান্য দিনের থেকে কম, কারণ হচ্ছে আসলে সবাই নিজেদের পরিবার পরিজনদের সাথে আসলে ঈদের শুভেচ্ছা বিনিময়ের জন্য কিন্তু নিজ নিজ বাড়ি এবং কর্মস্থলে যাচ্ছেন এবং শহরে সেজন্যই যানবাহন চলাচল অন্যান্য সময় থেকেও তুলনামূলকভাবে কম। তবে আশা করা যাচ্ছে দুপুরের পর থেকে কিন্তু শহরে লোকারণ্য আরো বাড়বে এবং শহরের যে স্বাভাবিক সময় থেকে ঈদের আনন্দ ভাগাভাগি করতে যারা দেশের বিভিন্ন স্থান থেকে এসেছেন তারা সবাই পারস্পরের সাথে দেখা করবেন এবং ঈদের আনন্দ ভাগাভাগি করবেন, ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন। তো আজকে ঈদের নামাজগুলো শেষে কিন্তু সবাই ঈদগাহ থেকে ছুটে গেছেন তাদের পরিবার পরিজনের কাছে এবং সেখানে কিন্তু ঈদের সেমাই পিন্নি সহ অন্যান্য খাবারের মাধ্যমে তারা তাদের ঈদের আনন্দ উপভোগ করছেন। তো স্বর্ণা এই ছিল আসলে নোয়াখালী থেকে ঈদ নামাজ পরবর্তী সময় আমার কাছে এখন অবধি সব শেষ। নোয়াখালী থেকে সহকর্মী নাসিম শুভ জানাচ্ছিলেন ঈদের আনুষ্ঠানিকতা নিয়ে সব শেষ।
উৎসাহ, উদ্দীপনা ও একাত্মতার চেতনায় ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া সহ এশিয়ার বিভিন্ন দেশে পালিত হচ্ছে ঈদ উল ফিতর। তবে ইরান যুদ্ধের প্রভাবে ভাটা পড়েছে এশিয়ার দেশগুলোর ঈদ আমেজেও। বৈশ্বিক সংকটময় মুহূর্তে ভ্রাতৃত্ববোধ আরও দৃঢ় করার আশা প্রকাশ করে ভারতবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধ ও শান্তি প্রতিষ্ঠার প্রার্থনায় ঈদের আমেজে মেতেছে পাকিস্তান। ঈদের শুভেচ্ছায় ঐক্য ও দুস্থদের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এদিকে ইন্দোনেশিয়ার জাকার্তায় একটি ফুটবল স্টেডিয়ামে ঈদের জামাত আদায় করেন কয়েক হাজার বাসিন্দা। এ সময় তারা মধ্যপ্রাচ্যের সংঘাতে ক্ষতিগ্রস্তদের জন্য উদ্বেগ প্রকাশ করেন। মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী সহ বিভিন্ন দেশের মুসলমানরা উৎসব মুখর পরিবেশে ঈদের নামাজ আদায় করেছেন। রাজধানী কুয়ালালামপুর সহ বিভিন্ন শহরে অনুষ্ঠিত হয়েছে ঈদের জামাত। দর্শক, আবারও জানাতে চাই ঈদ উল ফিতর উপলক্ষে কূটনৈতিক, শিক্ষাবিদ সহ দেশের সর্বস্তরের মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান। যমুনায় সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সাব্বির রোজ, যুক্ত হব তার সাথে। রোজ, আনুষ্ঠানিকতা শুরু হয়েছে কিনা জানাবেন, এবং তার পাশাপাশি আপনি কিছুক্ষণ আগে আমাদেরকে সর্বস্তরের মানুষের উচ্ছ্বাসের কথা জানাচ্ছিলেন। বর্তমানে পরিস্থিতি কি সেটিও জানাবেন। স্বর্ণা, ঈদের পরিবেশটি কিন্তু ওই উচ্ছ্বাস এবং আনন্দের জায়গাটি কিন্তু আগের মতোই রয়েছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে এই ব্লক এবং এই ব্লক সহ আরও কয়েকটি ব্লক করা হয়েছে যেখানে মানুষজন এর জায়গা করে দেওয়া হয়েছে। তো একদম প্রথম ব্লক থেকে শুরু করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান তার শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান, এবং এখন পর্যন্ত সেটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি। তবে আর কিছুক্ষণের মধ্যেই আনুষ্ঠানিকভাবে এই যে শুভেচ্ছা বিনিময় কার্যক্রম সেটি শুরু হবে। এবং আমরা দেখেছি যে এই শিক্ষাবিদ, কূটনীতিবিদ, সরকারি, বেসরকারি কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এসেছেন, এবং একটি আনন্দঘন মুহূর্তের মধ্যে দিয়ে বা একটি মিলন মেলার যে বিষয় সেটি আমরা লক্ষ্য করেছি। এবং এর পরবর্তীতেই কিন্তু তারেক রহমান এই যে সর্বস্তরের মানুষের সাথে তিনি শুভেচ্ছা বিনিময় করবেন, এর পরবর্তীতেই মন্ত্রিপরিষদ সদস্য, আলেমা সহ আরও যে নানা শ্রেণী পেশার মানুষজন রয়েছে তাদেরকেও কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছে। এবং এই শুভেচ্ছা বিনিময়ে শেষেই তিনি কিন্তু সপরিবারে রাজধানীর শেরেবাংলা নগরে তার বাবা ও মায়ের সমাধিস্থলে যাবেন, সেখানে তিনি শ্রদ্ধা নিবেদন করবেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই যে সর্বস্তরের যে মানুষের সমাগম সেটি ইতিমধ্যে শেষ হয়েছে। এখন আর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না, কারণ একটি নির্দিষ্ট সময় পর্যন্ত সবাই বা যে অতিথি ছিল সবাইকেই এখানে প্রবেশ করতে দেওয়া হয়েছে। তো আমরা দেখছি যে এখানে রয়েছে নানা শ্রেণী পেশার মানুষ, রয়েছে শিক্ষাবিদ, রয়েছে কূটনীতিবিদ, রয়েছে রাজনীতিবিদ, রয়েছে শিল্পী, সাহিত্যিক থেকে শুরু করে আলেম ওলামা থেকে শুরু করে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা থেকে শুরু করে নানা শ্রেণী পেশার মানুষ এখানে রয়েছে। তারা যেটি আমাদেরকে জানিয়েছেন যে দীর্ঘ নির্বাসিত জীবনের পর আসলে বিএনপি চেয়ারম্যান এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের এটি প্রথম ঈদ, এবং 19 বছর পরে সেই ঈদকে যেন আনন্দঘন করে তোলা বা এই ঈদের মধ্যে দিয়ে একটি বার্তা দেওয়া যে আগামীর বাংলাদেশ বিনির্মাণে সবাই ঐক্যবদ্ধভাবে প্রধানমন্ত্রী হাতকে শক্তিশালী করবে, বা প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে মানুষকে সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে সবাই তার পাশে থাকবে, এমনটি তারা বলছেন। এবং তারা এটি বলছেন যে দীর্ঘ বছর পরে আসলে পরিবার এবং তার ভাই যাদেরকে তিনি হারিয়েছেন সেই বিষয়গুলো যেন তিনি উপলব্ধি না করতে পারেন, সেই বিষয়টিও কিন্তু তারা বারবার বলছেন যে এর কারণেই কিন্তু সবাই এই যে মিলিত হয়েছে পবিত্র ঈদ উল ফিতরের দিনে, তারা তেমনটি বলছেন। আমরা দেখেছি যে একদম সুশৃঙ্খলভাবে সর্বস্তরের মানুষকে তারা যেভাবে শুভেচ্ছা বিনিময় করবেন সেই প্যাটার্ন অনুযায়ী সরকারের দায়িত্বশীলরা যারা রয়েছেন তারা তাদেরকে সেইভাবেই অবস্থান করতে বলেছেন, এবং সর্বস্তরের মানুষের অবস্থান নিশ্চিত করা হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই আসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এবং তিনি আসলে এই
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার ভেতরে যারা রয়েছেন সবার সাথেই মূলত কুশল বিনিময় করবেন। আমরা দেখতে পাচ্ছি যে সারিবদ্ধভাবে অনেকে দাঁড়িয়ে আছেন প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানানোর জন্য, এবং সেই সারিবদ্ধভাবেই তিনি আসলে কিন্তু এই অতিথি ভবন থেকে বের হয়েই যে মাঠটি রয়েছে, মাঠে যারা অবস্থান করছেন তাদের সাথে এসে এই শুভেচ্ছা বিনিময় করবেন। মূলত 2007 সালে কিন্তু 11 সরকার আসার পরে তারেক রহমানের নামে যে মামলা এবং যে বিষয়গুলো উঠে আসে তার পরবর্তীতে কিন্তু তিনি লন্ডনে যান এবং সেই দীর্ঘ নির্বাসিত জীবনের পর গেল বছরের 25শে ডিসেম্বর তিনি কিন্তু দেশে ফেরেন, এবং দেশে ফেরার পরেই তিনি তার মা, সাবেক বিএনপি চেয়ারপারসন এবং সাবেক 3বারের প্রধানমন্ত্রী এবং খালেদা জিয়াকে কিন্তু হারান, এবং তার পরবর্তীতে তিনি গেল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিন্তু বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে কিন্তু সরকার গঠন করেন, এবং বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রধানমন্ত্রী হিসেবেও এটি প্রথম ঈদ, এবং দীর্ঘ নির্বাসিত জীবনের পরেও এটি তার প্রথম ঈদ। সেই একটি ভিন্ন মাত্রা যোগ করেছে এই আজকের এই ঈদের দিনের যে সকালটি রয়েছে। আমরা লক্ষ্য করেছি যে এই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যত অতিথি রয়েছে বা যারাই রয়েছেন তাদের মধ্যে একটি আনন্দর বা উচ্ছ্বাস উদ্দীপনার কোনো কমতি আমরা লক্ষ্য করি নেই। তারা অনেক উচ্ছ্বসিত যে কাছ থেকে প্রধানমন্ত্রীকে দেখবেন বা তাকে হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করবেন, এবং সেই অধীর আগ্রহী এখন পুরো যমুনার যে বিভিন্ন স্তরের অতিথিরা এসেছেন প্রধানমন্ত্রীর সাথে শুভেচ্ছা বিনিময় করার জন্য, তারা সবাই সেই লক্ষ্যেই অপেক্ষা করছেন, এবং আমরা দেখতে পাচ্ছি যে আর কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী আসবেন এমন প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এবং আজ কিন্তু এই অনুষ্ঠানের পরই, শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের পরই মন্ত্রিপরিষদ সদস্য সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আসলে প্রধানমন্ত্রী একটি শুভেচ্ছা বিনিময় রয়েছে, এবং এর পরবর্তীতে কিন্তু তিনি সপরিবারে রাজধানী শেরেবাংলা নগর তার বাবা মায়ের যে সমাধিস্থল রয়েছে সেই সমাধিস্থলে তিনি কিন্তু যাবেন। তো আর কিছুক্ষণের মধ্যেই মূলত এই আজকের শুভেচ্ছা বিনিময়ের এই আনুষ্ঠানিকতা শুরু হতে যাচ্ছে, এবং সর্বস্তরের মানুষের সাথে যে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার যে বিষয়টি, সেই বিষয়টি আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে। এবং এর মধ্যে কিন্তু শুধু নাগরিক সমাজ বা স্বনামধন্য শ্রেণী এমন নয়, রয়েছে পিছিয়ে পড়া জনগোষ্ঠীরও অনেককেই মূলত এইখানে দাওয়াত করা হয়েছে, বা সমাজের বিভিন্ন শ্রেণীর মধ্যে যারা অবহেলিত তাদেরকেও, বা পথশিশু, এই ধরনের বিষয় কিন্তু লক্ষ্য করা গেছে। তো এই অনুষ্ঠানটি মূলত আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে, এবং প্রধানমন্ত্রীর সাথে শুভেচ্ছা বিনিময় করবেন দেশের সর্বস্তরের মানুষ। তো স্বর্ণা, মূলত এই ছিল এখনকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে সার্বিক পরিস্থিতি। তো এর পরবর্তী সংবাদে আপনাকে বিস্তারিত জানাতে পারবো স্বর্ণা। সহকর্মী সাব্বির রোজ আমাদের সাথে যুক্ত ছিলেন যমুনা থেকে। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে ঈদের প্রধান জামাত। ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজুল সঞ্চয়। বৃষ্টি স্নাত সকালে প্রথমেই আপনাকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা, এবং তার পাশাপাশি আসলে জানাবেন কতটা ব্যাহত হলো বৃষ্টির কারণে সেখানকার ঈদ উদযাপন, এবং তার সাথে আরও যুক্ত করবেন যে ব্রাহ্মণবাড়িয়ায় আর কি কি আনুষ্ঠানিকতা রয়েছে ঈদকে কেন্দ্র করে। আপনাকে ঈদ মুবারক, ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে সকাল 8:30 ব্রাহ্মণবাড়িয়া জেলা ঈদগাহ মাঠে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। এছাড়া সব মিলে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া জেলা বিভিন্ন স্থানে সব মিলে প্রায় 1250-র মতো ঈদ জামাত হয়েছে, এবং আমরা এটিকে দেখেছি আসলে একটি উৎসবমুখর পরিবেশেই কিন্তু এই ঈদটি উদযাপন করা হচ্ছে। যদিও আসলে গতকাল থেকে কিন্তু আসলে বৃষ্টির পরিস্থিতির কারণে কিন্তু আসলে আশঙ্কা করা হচ্ছিল যে আসলে এই শেষ পর্যন্ত এই জেলা ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে কিনা। তবে যেহেতু গতকাল রাতের পর থেকে কিন্তু আর বৃষ্টি হয়নি, সেই কারণে আসলে বৈরী আবহাওয়ার আর কোনো আসলে ব্যাগ পেতে হয়নি। সকালে যথাসময়ে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া জেলা ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত হয়েছে, এবং সেখানে
নানা শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ, জেলার প্রশাসনিক কর্মকর্তারা সহ বিভিন্ন নানা শ্রেণী পেশার মানুষ কিন্তু জামাতে অংশ নিয়েছেন। এছাড়া একটি তথ্য আপনাকে দিয়ে রাখি যে ব্রাহ্মণবাড়িয়াতে প্রতি বছরই কিন্তু ঈদের দিন আসলে জেলার শহরের যেই অবকাশ বা ফারুকি পার্ক আছে সেখানে কিন্তু একটি ঈদ আনন্দ মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। সেখানেও কিন্তু বেলা 12টার পর থেকে আসলে সেখানে এই যে মেলার যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শুরু হবে। সেখানেও কিন্তু আমরা দেখি যে আসলে সেখানে এই যে বিনোদন প্রিয় মানুষের কিন্তু একটি উপচে পড়া ভিড় সেখানে লক্ষ্য করা যায় এবং সেটি প্রায় সন্ধ্যা গড়িয়ে কিন্তু প্রায় মধ্যরাত পর্যন্ত এই মেলাটি কিন্তু চলে। সেখানে আসলে নানা বয়সী মানুষের মেলা কিন্তু বসে। একটু তথ্য দিয়ে রাখি যে আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসন এবং পুলিশের কর্মকর্তাদের সঙ্গে। তারা বলছেন যে এই যে ঈদ জামাতকে কেন্দ্র করে অর্থাৎ ঈদ উদযাপনকে কেন্দ্র করে কোথাও যেন কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয় সেক্ষেত্রে সেজন্য কিন্তু তারা ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছেন। বিশেষ করে জেলা ঈদগাহ মাঠ সহ কিন্তু যে ঈদের যেই অর্থাৎ যেই মাঠগুলো আছে ঈদের জামাত অনুষ্ঠিত সেখানে কিন্তু নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রত্যেককেই আসলে যেই নিরাপত্তা যে তল্লাশি সেটির মধ্য দিয়ে কিন্তু মুসলিমদেরকে যে প্রবেশ করতে হয়েছে এবং দেখেছি যে একটি নিশ্চিদ্র নিরাপত্তা বলয় কিন্তু তৈরি করা হয়েছে। এছাড়া এই যে এখন পর্যন্ত আসলে আমরা এখন আছি শহরের টি রোড এলাকায়, এখানে আসলে মানুষের আনাগোনা কিছুটা কম হলেও কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আসলে এখানেও কিন্তু মানুষজনের আনাগোনা বাড়বে। অর্থাৎ এই যে শহরের অবকাশ বা ফারুকি পার্কের যে ঈদের যে আনুষ্ঠানিক অর্থাৎ যে ঈদের যে মেলাটি আছে সেখানে কিন্তু মানুষজনের ভিড়কে লক্ষ্য করে কিন্তু এই যে এখানেও কিন্তু মানুষজনের কিন্তু আনাগোনা বাড়বে। এছাড়া কিন্তু মোটা দাগে এই কয়েকটি আনুষ্ঠানিকতাই কিন্তু রয়েছে। এছাড়া শহরের মতো কিন্তু আমরা গ্রামাঞ্চলে আমরা খবর নিয়েছি সেখানেও কিন্তু উৎসবমুখর পরিবেশ হলে আসলে পবিত্র ঈদ উল ফিতর অনুষ্ঠিত হচ্ছে, উদযাপিত হচ্ছে এবং গ্রামেও কিন্তু বিভিন্ন ধরনের এই যে মেলার আনুষ্ঠানিকতা কিন্তু চলছে বা হচ্ছে বলে আমরা কিন্তু তথ্য পেয়েছি। তো স্বর্ণ আমার কাছে এই ছিল ব্রাহ্মণবাড়িয়া থেকে এই যে ঈদ উদযাপন হচ্ছে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্যে উৎসবমুখর পরিবেশে সেই সংক্রান্ত সবশেষ খবর। সহকর্মী আজিজুল সঞ্চয় জানাচ্ছিলেন ব্রাহ্মণবাড়িয়া থেকে ঈদের খবর। এবার যেতে চাই বরগুনায় সার্কিট হাউস মাঠে অনুষ্ঠিত হয়েছে ঈদের প্রধান জামাত। সার্কিট হাউস মাঠে রয়েছেন সহকর্মী সুজন আখন, যুক্ত হব তার সাথে। সুজন, ঈদ মোবারক। বৃষ্টি স্নাত এই সকালে ছন্দপতন ঘটল কি বরগুনায় ঈদের আমেজে? স্বর্ণা, আপনাকেও ঈদ মোবারক। আসলে ছন্দপতন তো অবশ্যই ঘটেছে, সকাল থেকেই বরগুনায় বৃষ্টি হয়েছে এবং যার কারণে বরগুনায় মূলত সার্কিট হাউস যে ঈদগাহ মাঠ রয়েছে সেখানেই কিন্তু মূলত ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু সেখানে হয়নি বৃষ্টির কারণে। এবং পরবর্তীতে বরগুনা সদরঘাট কেন্দ্রীয় জামে মসজিদে সেখানে কিন্তু, এবং আমিও রয়েছি এই বরগুনা সদরঘাট জামে মসজিদে, এবং এইখানেই মূলত দুটি জামাত অনুষ্ঠিত হয়। প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল 8টায় এবং পরবর্তী দ্বিতীয় যে জামাতটি সেটিও অনুষ্ঠিত হয় 9টায়। এবং আমি দেখতে পেয়েছি যে দুটি জামাতের কিন্তু মানুষ কিন্তু প্রচুর পরিমাণে মুসল্লিরা এখানে নামাজ আদায় করেছেন এবং এই মসজিদটি কানায় কানায় পূর্ণ হয়েছিল এই মুসল্লিদের আগমনে। এবং আমরা দেখতে পেয়েছি যে এই মুসল্লিদের সঙ্গে কিন্তু ছোট ছোট বাচ্চা বিশেষ করে শিশুরাও কিন্তু এখানে এসেছে এবং এই যে রমজানের যে আনন্দ কিংবা ঈদের যে আনন্দ সেটি কিন্তু এই শিশুদের মধ্যে আমরা দেখতে পেয়েছি। এবং বিশেষ করে এই বৃষ্টিতে কিন্তু একটু ঈদের যে নামাজ কিংবা ঈদের দিন যে সকালের যে একটি অনুভূতি সেটিও কিন্তু ছন্দপতন ঘটেছে এই শুধু বৃষ্টির কারণে। তারপরেও কিন্তু আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে মানুষজন বাইরে নামছে এবং তারা ঘুরছে, তাদের আত্মীয় স্বজন তাদের বাসায় কিন্তু আমরা যেতে দেখেছি অন্যান্য মানুষদের। তবে আমরা লক্ষ্য করেছি যে সড়কগুলোতে গাড়ি কিংবা অটোরিকশা সেগুলো কিন্তু অনেকটাই কম, যার কারণে মানুষের একটু দুর্ভোগও কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং এখানে যারা মুসল্লিরা এসেছিলেন নামাজ আদায় করেছেন, নামাজ শেষে কিন্তু এখানে মোনাজাত করা হয়েছে এবং এই মুসল্লিদের সঙ্গে আমার কথা হয়েছে, তারা বলছেন যে মুসলিম উম্মার জন্য কিন্তু এই নামাজ শেষে তারা দোয়া করেছেন। বিশেষ করে এই যে ফিলিস্তিন কিংবা ইরানে যে মুসলিমদের উপর যে বর্বরচিত যে হামলা হচ্ছে এবং সারা বিশ্বে যে মুসলিমদের উপর যেসব দেশে হামলা হচ্ছে সেসব মুসলিমরা যারা নির্যাতিত হচ্ছে তাদের জন্য কিন্তু এই নামাজ শেষে দোয়া আদায় করা হয়েছিল। এবং এই মুসল্লিরা বলেছেন যে আসলে তারা চান যে বাংলাদেশ সহ সারা পৃথিবীর মুসলিমরা শান্তিতে থাকুক এবং নিরাপদে থাকুক। বিশেষ করে এই যে অন্যান্য দেশে ইরানে যে শিশুদের উপর কিংবা গাজায় আমরা দেখতে পেয়েছি যে শিশুদের উপরেও কিন্তু স্কুল থেকে শুরু করে হাসপাতালে কিন্তু বোমা হামলার ঘটনা ঘটেছে, যার কারণে এইসব জিনিসগুলো নিয়ে এখানে আমরা নামাজ শেষে যে দোয়া অনুষ্ঠান হয়েছে সেখানেও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে মানুষ তাদের জন্য কান্না করেছেন এবং
আল্লাহর দরবারে বিশেষ করে তারা দোয়া চাইছেন যে যাতে সারা পৃথিবীতেই মুসলিমরা যাতে ভালো থাকে। এবং এই মূলত বরগুনায় এই যে দুইটি জামাত অনুষ্ঠিত হয়েছে, এখানে প্রথম জামাত যে 8টায় অনুষ্ঠিত হয়েছে সেখানেও কিন্তু জেলা প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠনের নেতাকর্মীরাও কিন্তু এই জামাতে অংশ নিয়েছেন। এবং আমি দেখতে পেয়েছি যে এই সদরঘাট যে কেন্দ্রীয় জামে মসজিদ, সেই জামে মসজিদটি কিন্তু কানায় কানায় পূর্ণ ছিল। এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই, বরগুনা মূলত বিভিন্ন উৎসব, ঈদ কোরবানি থেকে শুরু করে অন্যান্য যেসব উৎসব থাকে সেসব উৎসব কিন্তু পালনের ক্ষেত্রে বরগুনা অনেক জেলার থেকেই কিন্তু এগিয়ে থাকে। বিশেষ করে বিকেলে কিন্তু অনেক আয়োজন রয়েছে, বিশেষ করে বরগুনার সার্কিট হাউস মাঠে। এখানে কিন্তু আমরা এর আগেও অন্যান্য যে বিভিন্ন উৎসবগুলো সে সময় কিন্তু দেখতে পেয়েছি যে এখানে হাজার হাজার মানুষের যে সমাগম সেখানে কিন্তু ঘটছে। এবং বেসরকারি উদ্যোগে একটি পর্যটন কেন্দ্র এবং প্রাকৃতিক পর্যটন কেন্দ্র, সেটি কিন্তু সুরঞ্জনা ইকো পার্ক, সেখানেও কিন্তু নানা আয়োজন রয়েছে এই ঈদের দিন। এবং এখানকার যারা বরগুনাবাসী রয়েছে তাদের সঙ্গে আমার বেশ কয়েকজনের সঙ্গে কথা হয়েছে, তারা বলছেন যে বৃষ্টি এখন অনেকটাই কমে গিয়েছে এবং বিকেলের নাগাদ তারা আশা করছেন যে তেমন কোনো বৃষ্টি থাকবে না। এবং তারা বলছেন যে তাদের পরিবার পরিজন বা তাদের সন্তানদের নিয়ে তারা বিকেলে ঘুরতে নামবেন, সেই আশাই তারা করছেন। এবং আমরা দেখতে পেয়েছি যে এই অঞ্চলে বিশেষ করে বরিশাল, বরগুনা, পটুয়াখালী এইসব অঞ্চলে কিন্তু ঈদ মানেই কিন্তু একটি আনন্দের একটি মুহূর্ত। এবং আমরা দেখতে পেয়েছি যে শত্রু ভেদাভেদের আগে যাদের সাথে শত্রুতা থাকে তারাও কিন্তু এই ঈদের দিনে নামাজ শেষে কিন্তু তারা কোলাকুলি করে এবং তাদের সেই আগের সেই দ্বন্দ্ব বিভেদ ভুলে কিন্তু তারা একই সঙ্গে তারা বসবাস করে। এবং তারা কিন্তু এই নামাজের পরেও কিন্তু অনেকেই আমরা দেখতে পেয়েছি একজন আরেকজনের কাছে ক্ষমা চাচ্ছে, পিছনের ভুলের জন্য তারা ক্ষমা চাইছে এবং তাদের যে মলমালিন্য সেগুলোও কিন্তু তারা মিটিয়ে নিচ্ছে এই নামাজ শেষে। এইসব বিষয়গুলো আমরা আসলে দেখতে পেয়েছি এবং ছোট বড় সবাই কিন্তু নামাজ শেষে কোলাকুলি করছে এবং তাদের আত্মীয় স্বজনদের বাড়িতেও কিন্তু তারা যাচ্ছে। এবং আমরা দেখতেও পেয়েছি যে এই যে বিভিন্ন সময় আমরা সড়কে ঘুরে ঘুরে দেখেছি যে বিভিন্ন সময় যে এখানে মানুষজন তাদের বাসা থেকে আত্মীয় স্বজনের বাসায় যান এবং তাদের জন্য খাবারও নিয়ে যেতে আমরা দেখতে পেয়েছি। অর্থাৎ এই ঈদ মানে কিন্তু যে আনন্দ, মানুষের মধ্যে যে একটি উচ্ছ্বাস, সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। এখানে যারা মুসল্লিরা ছিল তাদের সঙ্গে আমি কথা বলেছি, তারা বলছেন যে তারা 30 দিন রমজান পূর্ণ করেছে এবং তারা এটাও খুব খুশি যে এবছর 29টা নয় 30টা রমজান অনুষ্ঠিত হয়েছে। তারা এই রমজান রোজা রেখেছেন এবং রোজা শেষে আজকে সেই নামাজ আদায় করেছেন। এই নামাজের যে তৃপ্তি সেটিও কিন্তু তারা প্রকাশ করেছেন যে এই 30 দিন রমজানের পরে যে তারা নামাজ আদায় করতে পেরেছেন এবং সারা বিশ্বের মুসলিমদের জন্য তারা দোয়া করতে পেরেছেন এবং দেশের মানুষের জন্য তারা দোয়া করেছেন যে যাতে আগামীতে কোনো ধরনের হানাহানি কিংবা কোনো ধরনের অশুভ যেন না থাকে, সেটি কিন্তু তারা দোয়া চাইছে যে দেশ যাতে ভালো থাকে। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই বরগুনার যে উপকূলীয় অঞ্চল, এখানে কিন্তু বেশ কয়েকটি পর্যটন কেন্দ্র রয়েছে। আমরা সেখানেও খোঁজ নিয়েছি, বরগুনার তালতলী উপজেলায় সেখানেও কিন্তু আমরা খোঁজ নিয়েছি। সেখানে কিন্তু 3টি পর্যটন কেন্দ্র রয়েছে। সেখানে এই বরগুনাবাসী তারা বারবারই দাবি করছে যে এই 3টি পর্যটন কেন্দ্র, বিশেষ করে সোনাকাটা ইকো ট্যুরিজম এবং ডিসি পয়েন্ট এবং নিদ্রা যে চর রয়েছে, সেখানে কিন্তু তারা যাতায়াতের যে একটি ব্যবস্থা অর্থাৎ সড়কের যে বেহাল দশা, সেটি কিন্তু বারবারই তারা দাবি করেছেন যে ঈদ সহ অন্যান্য দিনে কিন্তু মানুষ ঘোরার যে জায়গা, পরিবার নিয়ে যে ঘুরতে যাবে সেটির জায়গার ক্ষেত্রেও কিন্তু আগামীতে বর্ষা আসতেছে, সেই ক্ষেত্রে কিন্তু এইসব পর্যটন কেন্দ্রগুলোতে যাওয়া কিন্তু একেবারে দুষ্কর হয়ে পড়ে। তো সেই ক্ষেত্রে কিন্তু তারাও কিন্তু দাবি করছে যে এইসব সড়ক মেরামত কিংবা সড়ক করার ক্ষেত্রে কিন্তু তারা বারবারই তাগিদ দিয়েছে যাতে এই পর্যটন কেন্দ্রের উন্নয়ন হয়। এবং আমরা বিশেষ করে দেখেছি যে বরগুনা সদরে যে সোনাকাটা ইকো ট্যুরিজম রয়েছে সেখানেও কিন্তু মানুষজন যায় এবং এইটা আমরা দেখেছি যে ঈদের সময় কিংবা কোরবানির সময় বা অন্যান্য যেসব অনুষ্ঠান বা উৎসবের সময় কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এই সুরঞ্জনায় কিন্তু হাজার হাজার মানুষের যে পদচারণা, সেটিও কিন্তু আমরা দেখতে পেয়েছি। অন্যদিকে সার্কিট হাউস ময়দান, সেটি কিন্তু সেখানেও আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন ধরনের আয়োজন করা হয়। সেখানে শিশুদের জন্য খেলাধুলার একটা ভালো ব্যবস্থা রয়েছে, সেখানেও কিন্তু তাদের সন্তানদের নিয়ে কিন্তু মানুষ সেখানে যায় এবং ঈদের যে আনন্দ সেটি কিন্তু আমরা শিশুদের মধ্যে বিশেষ করে দেখতে পেয়েছি। গতকাল রাতেও কিন্তু আমরা দেখেছি চাঁদ রাতে
সাথে আমরা কিন্তু দেখতে পেয়েছি গ্রামের যে ছোট ছোট বাচ্চারা তারা কিন্তু বিভিন্ন ধরনের পটকা কিংবা বাজি ফাটিয়ে কিন্তু তারা উৎসব পালন করতে আমরা দেখেছি এবং তারা কিন্তু বিভিন্ন পাড়া মহল্লায় কিন্তু তারা ঘুরে ঘুরে তারা ঈদের যে আনন্দ সেটি কিন্তু তারা প্রকাশ করতে আমরা দেখতে পেয়েছি। এবং বরগুনা আমরা অন্যান্য যারা মুসল্লিরা রয়েছে, যারা বিশেষ করে এখানে 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে এই মসজিদে এবং যারা রোজা রেখেছেন, তারা কিন্তু আজকে নামাজ পড়তে এসেছেন। তাদের সঙ্গে আমি কথা বলেছি, তারা কিন্তু বলেছেন যে এই যে রমজান কিন্তু একটি ত্যাগের মাস এবং তারা বলছেন যে এই রমজানে আমরা যেসব খারাপ কাজ থেকে বিরত থেকেছেন তারা, এবং তারা আশা করছেন যে অন্যান্য পেশার কিংবা বিভিন্ন শ্রেণীর পেশার মানুষরা যাতে এই রমজানের যে পবিত্রতা সেই পবিত্রতা যেন তারা 12 মাসই ধরে রাখেন। বিশেষ করে তারা বলেছেন যে ব্যবসায়ীরাও কিন্তু তাদেরও কিন্তু ভালো হওয়ার জন্য তারা দোয়া করেছেন। তো এই ছিল আমার কাছে বরগুনা থেকে সবশেষ। বরগুনা থেকে শুনছিলাম সহকর্মী সুজন আকনের মাধ্যমে বরগুনার ঈদ আনন্দ নিয়ে পরিস্থিতি। এবার ফিরে আসতে চাই রাজধানীতে। ঈদ উল ফিতরের উপলক্ষে রাজধানীতে অনুষ্ঠিত হচ্ছে ঈদ শোভাযাত্রা। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে আগারগাঁও থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ফেরদৌস রহমান। ফেরদৌস, ঈদ শোভাযাত্রা নগরে এমনটা কিন্তু নতুন, এবং তার পাশাপাশি আসলে জানতে চাই শোভাযাত্রায় কি কি আনুষ্ঠানিকতা রয়েছে এবং কারা কারা যোগ দিয়েছেন সেই শোভাযাত্রায়। আয়োজনে এই মিছিলটি কিন্তু রাজধানীর শহীদ মিনার হয়ে দোয়েল চত্বর হয়ে তারপর দেখতে পাচ্ছি যে শাহবাগ হয়ে ইন্টারকন্টিনেন্টালের দিকে যাচ্ছেন। আমরা আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে আজকে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে এই বর্ণাঢ্য যেই ইয়েটি রয়েছে, মিছিলটি রয়েছে ঈদ উৎসবের এবং আনন্দ ভাগাভাগি করতেই কিন্তু তারা এই মিছিলটির আয়োজন করেছেন। এবং আমরা দেখতে পেয়েছি শহীদ মিনার হয়ে দোয়েল চত্বর থেকে শুরু হয়ে দোয়েল চত্বর হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে এই মিছিলটি শাহবাগে এখন অবস্থান করছেন এবং হোটেল ইন্টারকন্টিনেন্টালের দিকে এগিয়ে যাচ্ছে মিছিলটি। ধীরে ধীরে তারা বিশ্ববাসীকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন এবং বাংলাদেশের ঐতিহ্য ঢাকায় ঈদ মিছিল এটি এবং শান্তির বার্তা নিয়ে আসবে এই ঈদ, তেমনটি কিন্তু আমরা এই মিছিলের মাধ্যমে জানতে পাচ্ছি। এবং এখানে রয়েছেন এনসিপির আসিফ মাহমুদ ভুইয়া, তিনিও এই মিছিলে অংশগ্রহণ করেছেন। এই সাথে ইনকিলাব মঞ্চের অনেককেই আমরা এখানে দেখতে পেয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে এই মিছিলটি নিয়ে ইতিমধ্যেই হোটেল ইন্টারকন্টিনেন্টালের দিকে এগিয়ে যাচ্ছেন ধীরে ধীরে এবং তারা বিশ্ববাসীর নিকট ঈদের মাধ্যমে বিশ্ব শান্তি কামনা করছেন। আমরা আরেকটি বিষয় যদি জানিয়ে রাখতে চাই যে পবিত্র ঈদ উল ফিতরের প্রধান জামাত জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হওয়ার পরে তারা এই মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর থেকে শুরু করে কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে এখন তারা শাহবাগে অবস্থান করছেন এবং ঈদের যে বার্তা রয়েছে, অর্থাৎ ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, জাতীয় ঐক্য আর সম্প্রীতির উৎসব, এটি জানান দিতেই তারা ঢাকার যে ঐতিহ্য রয়েছে, প্রতি বছরই আমরা দেখতে পাই যে ঈদ জামাত অনুষ্ঠিত হওয়ার পর এই মিছিলটি বের হয়। ঠিক সেই ধারাবাহিকতায় আজকেও কিন্তু পবিত্র ঈদ উল ফিতরের নামাজ শেষে এই মিছিলটি বের হয়েছে এবং হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঘুরে কিন্তু আবার সেই দিকে ফিরবে। এমনটি তারা এই মিছিলের মাধ্যমে দেশবাসীকে ঈদের যেই সম্প্রীতি রয়েছে সেই বার্তাই দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে মিছিলটি এবং বলে রাখতে চাই যে এই মিছিলকে ঘিরে ঢাকাবাসীর মধ্যে যে একটা উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে সেটি কিন্তু আমরা দেখতেই পাচ্ছি যে তারা জাতীয় ঐক্য এবং সম্প্রীতির উৎসবের বার্তা দিচ্ছেন এই মিছিলের মাধ্যমে। এবং আমরা আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে ঘোড়া এবং হাতির এর মাধ্যমে এই মিছিলটি তারা শুরু করেছেন এবং বিভিন্নভাবে এই উৎসবকে তারা মুখরোচন করছেন এবং আমরা দেখতে পাচ্ছি এখন ঢোলের শব্দে তারা এই ঈদ উৎসবকে, ঈদ মিছিলকে তারা বরণ করে নিচ্ছেন। এবং আরেকটি বিষয়
দেখতে পাচ্ছেন ঢোলের শব্দে এবং বাজনার তালে তালে নেচে নেচে তারা এই মিছিলটি বের করেছেন। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে পবিত্র ঈদুল ফিতরের নামাজ শেষ করেই তারা এই উৎসব মিছিলটি বের করেছেন এবং ঐক্য এবং সম্প্রীতির বার্তাই কিন্তু তারা এই মিছিলের মাধ্যমে দিচ্ছেন যে ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, সমস্ত বিদ্বেষ বিভেদ ভুলে এই ঈদ আনন্দ সকলের সঙ্গে ভাগাভাগি করতে, পুরান ঢাকার যে একটি ঐতিহ্য রয়েছে সেই ঐতিহ্যকে ধরে রাখতে তাদের এই আয়োজন। আমরা আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে ঈদের আলোয় আলোকিত হবে দেশ ও বিশ্ববাসী, তেমনটি কিন্তু এই বার্তা দিচ্ছেন। এই মিছিলে অংশগ্রহণ করেছেন, আমরা আবারও বলতে চাই যে এনসিপির যে মুখপাত্র রয়েছেন আসিফ মাহমুদ ভুঁইয়া, সাবেক উপদেষ্টা, তিনিও এখানে অংশগ্রহণ করেছেন এবং এছাড়াও জুলাই আন্দোলনে জড়িত অনেকেই এই আন্দোলনে রয়েছেন। এবং বিশেষ করে সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে হাতি এবং ঘোড়াতে ঘুরে পুরো ঢাকাকে জানান দিচ্ছেন ঈদ আনন্দের যে বার্তা, ঈদ মানে উৎসব, এই বার্তাটি কিন্তু তারা দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে পুরান ঢাকা ঠিক কিছুক্ষণ আগেই কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান এই যে সর্বস্তরের মানুষের সাথে যে শুভেচ্ছা বিনিময়ের আয়োজন ছিল ঈদ উল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর সাথে, সেই বিষয়টি কিন্তু আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে কিছুক্ষণ আগে। এখন তিনি এই দেশের সর্বস্তরের মানুষের সাথে শিক্ষাবিদ, কূটনীতিবিদ, সরকারি আমলা, বেসরকারি কর্মকর্তা সহ, মন্ত্রী পরিষদের সদস্য সহ, নাগরিক সমাজ সহ, কবি, সাহিত্যিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কিন্তু তিনি ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন এবং সেই প্রক্রিয়াটি এখন চলমান রয়েছে। এবং এই শুভেচ্ছা বিনিময় শেষে তিনি কিন্তু আজ তার বাবা মা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে যাবেন এবং শ্রদ্ধা নিবেদন করবেন। মূলত দীর্ঘ ১৯ বছর পর দেশের মাটিতে ঈদ করছেন তারেক রহমান এবং দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে এটি তার প্রথম ঈদ এবং প্রধানমন্ত্রী